ডাব্লিউবিসিএস হোক কিংবা আরআরবি কিংবা এসএসসি, আপনি যেই গভর্নমেন্ট এক্সামই দেন না কেন, প্রতিটি এক্সামেই অঙ্কের ওয়েটেজ খুব বেশি। তারই মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং একদম বেসিক একটি চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে আমরা নাম্বার ক প্রকারের, কোনো নাম্বারের ডিভিজিবিলিটি কিভাবে চেক করব, প্রাইম নাম্বার কি, ইভেন নাম্বার কি, এবং সাথে কিছু প্র্যাকটিস প্রবলেম করব, যেরকম টাইপের অঙ্ক এক্সামে আসার চান্স আছে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এটিকে সাধারণত এন দিয়ে ডিনোট করা হয়। ন্যাচারাল নাম্বার কি, আমরা এগুলো বেশিরভাগ কাউন্টিং করতে ইউজ করি, মানে কাউন্টিং করতে যেগুলো আমরা ইউজ করি সেগুলোকে সাধারণত ন্যাচারাল নাম্বার বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ইনফিনিটি অবধি চলতে থাকবে, তখন তাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এখানে কিন্তু জিরো থাকবে না। শুরু কত থেকে হবে? 1 2 3 4 5 6 7 8 এইভাবে ইনফিনিটি অবধি চলতে থাকবে। আর এখানে কোনো ডেসিমেল নাম্বারও আসবে না, মানে দশমিক আসবে না। এখানে হোল নাম্বার থাকবে 1 2 3 4 5 6 7 8 9 করে এইভাবে চলতে থাকবে, মানে কমপ্লিট থাকবে নাম্বারগুলো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বারে কি, আমরা খালি জাস্ট ন্যাচারাল নাম্বারের আগে একটা মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে একটা জিরো লাগিয়ে দেবো, জিরো ঢুকিয়ে দেবো ন্যাচারাল নাম্বারের মধ্যে, সেটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। হোল নাম্বারকে বাংলায় কি বলা হয়? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। এখানে ন্যাচারাল নাম্বারই থাকবে 0, খালি জিরোটা খালি অ্যাড হয়ে যাবে এর সাথে। সুতরাং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 0, কারণ n এর মধ্যে প্রতিটা জিরোর বাকি যেগুলো আছে সেগুলো চলে আসছে। এরপর আসছে ইন্টিজার। ইন্টিজার কি, যেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইন্টিজার। ইন্টিজার কি, এখানে যেমন ন্যাচারাল নাম্বারে কি ছিল, এগুলি সবাই ধনাত্মক নাম্বার ছিল, তারপর অখণ্ড সংখ্যায় কি চলে এলো, একটা জিরো অ্যাড হয়ে গেল জাস্ট। ইন্টিজারে কি হবে, এই যে ন্যাচারাল নাম্বার যেগুলো ছিল সেগুলো সবার আগে একটা করে মাইনাস লাগিয়ে দিয়ে হোল নাম্বারের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে মানে হোল নাম্বারের সেটে চলে আসবে সেগুলি। তাহলে এইভাবে লিখতে পারি আমরা, এখানে মাইনাস ইনফিনিটি থেকে আসছে -3, -2, -1, 0, আবার 1 2 3 4 করে চলতে থাকবে। অসংখ্য, মানে পজিটিভ সাইডে যেমন চলবে সেম ভাবে নেগেটিভ সাইডেও চলবে। যদি পজিটিভ সাইডে 1 থাকে, নেগেটিভ বাঁ দিকে থাকবে কি, জিরোর বাঁ দিকে থাকবে কি -1, জিরোর ডান দিকে 2 থাকলে জিরোর বাঁ দিকে থাকে -2। মানে ন্যাচারাল নাম্বার গুলো এখানে থাকবে, কিন্তু তাদের সবার আগে একটা করে মাইনাস থাকলে যা হয় সেগুলি এই পূর্ণ সংখ্যার সেটেও চলে আসবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা কি হোল নাম্বার। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে ন্যাচারাল নাম্বার গুলো হোল নাম্বারের মধ্যে চলে আসছে, আবার হোল নাম্বারটা ইন্টিজারের মধ্যেও চলে আসছে। এরপর আমরা জানবো মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা কি, যেটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, পূর্ণ সংখ্যাকে আই দিয়ে না, পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়। তো মূলদ সংখ্যা কি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। p/q আকারে লেখা যায়।
এখানে পি কি? পি হচ্ছে যে কোনো ইন্টিজার, মানে পি যে কোনো পূর্ণ সংখ্যা। এখান থেকে -3, -2, -5, -10, -100, 0, 2, 3, 4, 1000, 1,00,000 যা খুশি হতে পারে পি এর মান। আর কিউ এর মান কি? কিউ হচ্ছে কি যে কোনো ইন্টিজার, কিন্তু কিউ নট ইকুয়াল টু 0। কিউ এর মান 0 বাদ দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। কিউ এর মান 0 বাদ দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে এবার কিউ এর মানে রেশনাল নাম্বারের মধ্যে কি কি নাম্বার চলে আসছে? তুমি পি এর যে কোনো একটা মান নিয়ে নাও। ধরো আমি নিলাম কত? 2। কিউ এর মান কত নেবে? কিউ এর মান 1000 নিয়ে নাও, নো ম্যাটার। কিউ এর মান 1000 নিয়ে নিলাম, তাহলে কত পেলাম আমরা? 1 এর 500। তাহলে এটা রেশনাল নাম্বারের মধ্যে চলে এলো। আর কি দেখা যাচ্ছে? পি এর মান যদি আমরা -20 নিয়ে নিই, আর কিউ এর মান আমরা নিলাম 51, এটাও একটা রেশনাল নাম্বারের মধ্যে চলে আসছে। তো এরকম টাইপের আকারে যে কটা নাম্বার আসবে পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যাবে তারা প্রত্যেকেই হচ্ছে কি রেশনাল নাম্বার। যেমন এটাকেও আমরা রেশনাল নাম্বার বলি। ধরো এরকম আছে। সাধারণত এগুলিকে আমরা যদি ক্যালকুলেশন করি, ভাগ করি ভগ্নাংশে, তখন এগুলো ফ্র্যাকশন অ্যান্সার আসে। তাই এই আকারে যদিও থাকে তখন আমরা তাকে রেশনাল নাম্বার বলতে পারি। ধরো এরকম আছে 1.2, এটাও একটা রেশনাল নাম্বার, কারণ এটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 12/10, দশমিক তুলে নিচে একটা শূন্য বসে। এটা কাটলে কি হবে? 6×2=12, 5×2=10, 6/5 আসছে এটা কাটলে অ্যাকচুয়ালি। তো এটাও যদি এরকম পয়েন্টেও থাকে তাহলেও সেটা কি হবে? রেশনাল নাম্বার হবে। এছাড়া ধরো আমরা পি এর মান এমন একটা চুজ করলাম, ধরো পি এর মান চুজ করলাম 4 আর কিউ এর মান চুজ করলাম 2। এখানে কি দেখা যাচ্ছে? এটা তো পি বাই কিউ আকারই আছে। এখানে কি দেখাচ্ছে? 2 আর 4 কেটে হয়ে যাচ্ছে 2, যেটা আমরা কি দেখেছিলাম? পূর্ণ সংখ্যা। 2 একটি পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে কি দেখা গেল? পি বাই কিউ, এখানে কি বলেছে যে যাদের পি বাই কিউ আকারে লেখা যায় তারা সকলে রেশনাল নাম্বার। এখানে আমরা দেখলাম 2কেও পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। শুধু 2কেই না, আমরা যদি বাকি যে কটা পূর্ণ সংখ্যা আছে প্রতিটাকে চেষ্টা করি প্রতিটাকেই আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। সুতরাং মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যাও চলে আসছে। মূলদ সংখ্যায় এক্সট্রা কিছু নাম্বার তো আছেই, কিছু না অনেকই নাম্বার আছে এক্সট্রা, কারণ এরও কোনো শেষ নেই যে নাম্বার আছে। তার সাথে সাথে পূর্ণ সংখ্যার যে নাম্বারগুলো আসছিল সেগুলোও মূলদ সংখ্যার মধ্যে চলে আসছে। সুতরাং এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? যে সব থেকে ছোট হচ্ছে ন্যাচারাল নাম্বার। ছোট হলো এটাও কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলবে, এরও কোনো শেষ নেই। তার থেকে একটু বড় যদি দেখি, তার থেকে একটু ওয়াইড রেঞ্জে আছে কি হোল নাম্বার, যেখানে 0 এক্সট্রা আছে। তার থেকেও যদি একটু বড় দেখি তখন আমরা কি পাচ্ছি? পূর্ণ সংখ্যা, যেখানে এদের নেগেটিভ গুলোও আছে। ন্যাচারাল নাম্বারে সবার নেগেটিভ গুলোও আছে। তার থেকে বড় কি দেখলাম আমরা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেখানে এরা সকলেই চলে আসছে, মানে ইন্টিজার চলে আসছে, আর এর সাথে এক্সট্রা কিছু নাম্বার রয়েছে। এবারে আমরা দেখবো অমূলদ সংখ্যা কি। যেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। যদি এক্সাম্পল দেখতে চান তাহলে কি হবে এক্সাম্পল? যেমন √2, √2 কে পি বাই কিউ আকারে লেখা যায় না। আবার √3 একেও পি বাই কিউ আকারে লেখা যায় না। √5 একেও পি বাই কিউ আকারে লেখা যায় না। √6, এছাড়া আরো অনেক নাম্বার আছে। পাইও হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এইবার অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে এখানে হয়তো সব এক্সাম্পল রুট দিয়ে আসে দেখে একটা কনফিউশন আসতেই পারে সবার মধ্যে, যে √4, √4 কি তাহলে অমূলদ সংখ্যা? √4 মানে কি আমরা জানি 2।
কারণ √4 মানে 4-এর বর্গমূল হয় 2, তাই √4 যদি অমূল্য সংখ্যা হয় তাহলে সেই হিসেবে কি হচ্ছে 2 অমূল্য সংখ্যা হচ্ছে। কিন্তু আমরা ডেফিনেশনে কি দেখেছিলাম, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, p/q আকারে লেখা যায় না, এই আকারে লেখা যাবে না অমূল্য সংখ্যার ক্ষেত্রে। কিন্তু √4 যদি আমরা নিই, এখানে রুট দেখে সবার, যদি আমরা √4 কে আমরা নিই, √4 মানে কি হয়ে যাচ্ছে 2, 2 একটি কি আমরা জানি, এর আগেই দেখলাম 2 তো সাধারণত আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারি, 2 কে ইন্টিজারও বলতে পারি, অথবা 2 কে আমরা রেশনাল নাম্বারও বলতে পারি। রেশনাল নাম্বার মানে কি, যাদেরকে p/q আকারে লেখা যায়। রেশনাল মানে হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে কি যাদেরকে p/q আকারে লেখা যায়। 2 কে তো এইভাবে লিখতে পারি আমরা p/q আকারে, এটা p/q হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ইরেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যার ডেফিনেশনে কি বললাম, যে যাদেরকে p/q আকারে লেখা যায় না, কিন্তু এখানে তো লেখা যাচ্ছে 4 কে, √4 কে, সুতরাং √4 একটা অমূলদ সংখ্যা না। যাদেরকে কেবলমাত্র p/q আকারে লেখা যাবে না তারাই শুধুমাত্র মূলদ সংখ্যা হবে। তাই এই অমূলদ সংখ্যার মধ্যে আগে যেমন দেখছিলেন যে ন্যাচারাল নাম্বারটা হোল নাম্বারের মধ্যে চলে এলো, আবার হোল নাম্বারটা ইন্টিজারের মধ্যে চলে এলো, আবার ইন্টিজারটা রেশনাল নাম্বারের মধ্যে চলে এলো। এখানে কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে আর রেশনাল নাম্বার আসবে না, দুটো পুরোপুরি আলাদা সেট। ধরুন এটা যদি রেশনাল নাম্বার হয়, এটা যদি রেশনাল নাম্বারে হয়, তাহলে এটা হবে ইরেশনাল নাম্বার। মানে এটা যদি মূলদ সংখ্যা হয়, এটা হবে অমূলদ সংখ্যা। এইবার এই দুটোকে একসাথে জুড়ে হবে কি রিয়েল নাম্বার, যেখানে মূলদ সংখ্যাগুলিও থাকবে আর অমূলদ সংখ্যাগুলিও থাকবে। মানে যাদেরকে p/q আকারে লেখা যায় তারা থাকবে, তার সাথে সাথে যাদেরকে p/q আকারে লেখা যায় না তারাও থাকবে, তারা মিলে হয়ে যাবে কি রিয়েল নাম্বার। এর বাইরে আর কোনো নাম্বার রিয়েলিটিতে এক্সিস্ট করে না। এখন আমরা এই সমস্ত সংখ্যাগুলোরই কতগুলি বৈশিষ্ট্য দেখে নেব। প্রথমে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় জোড় সংখ্যা। যেমন 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই 4 কি হবে জোড় সংখ্যা, এটা ইভেন নাম্বারের মধ্যে পড়বে। 4 ঠিক পরে 5 জোড় সংখ্যা নয়, 5 কে 2 দিয়ে ভাগ করা যায় না। 6, তারপরে 8, তারপরে 10, মানে আমরা 2 দিয়ে করে অ্যাড করতে থাকলে প্রতিটা জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যাই পাবো একটা করে। এরপর 12, তারপর 14, এইভাবে জোড় সংখ্যা চলতে থাকবে। এদেরকে সকলকেই 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার। যেমন 4-এর পর 5 আছে, 5-এর পর আছে 7, 7-এর পর 9, 9-এর পর 11, 11-এর পর 13, 15 ইত্যাদি হচ্ছে কি অড সংখ্যা। এখান থেকে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে কোনো জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে আমরা একটা জোড় সংখ্যাই পাবো, আবার যে কোনো বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে আমরা বিজোড় সংখ্যা পাবো। অর্থাৎ এটাও বলতে পারি যে বিজোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা জোড় সংখ্যা পাবো, আর জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, যে কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা বিজোড় সংখ্যা পাবো। এবারে চলুন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কি সেটা দেখে নেওয়া যাক। মৌলিক সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয় ইংরেজিতে। যে সমস্ত সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সমস্ত সংখ্যার কেবলমাত্র 2টি ডিভাইজার থাকবে তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2 কে কি হয় শুধুমাত্র 2 এবং 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কি একটি মৌলিক সংখ্যা। এরপর 3 কেও কেবলমাত্র 3 এবং 1 দিয়ে ভাগ করা যায়, তাই
তিনও একটি মৌলিক সংখ্যা, কারণ 3 এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে 3কে ভাগ করা যায় না, অর্থাৎ 3-এর কেবলমাত্র দুটোই ডিভাইজার রয়েছে, তাই 3ও একটি মৌলিক সংখ্যা। কিন্তু যদি 4 ধরি আমরা, 4কে 4 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, এছাড়া 4কে 2 দিয়েও ভাগ করা যায়, সুতরাং 4 একটি মৌলিক সংখ্যা নয়। কিন্তু 5 কি, 5কে 5 দিয়ে এবং 1 দিয়ে ভাগ করা যায়, তাই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 6কে 2 এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, সুতরাং 6ও একটি মৌলিক সংখ্যা নয়। 7কে কিন্তু 7 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সুতরাং 7ও একটি মৌলিক সংখ্যা। এরপর 8 মৌলিক সংখ্যা হবে না, কারণ 8কে 8 এবং 1 ছাড়া আরো অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, তাই 8 মৌলিক সংখ্যা না। 9কেও 9 এবং 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই 9ও মৌলিক সংখ্যা না। সেম ভাবে 10ও মৌলিক সংখ্যা হবে না, কিন্তু 11 মৌলিক সংখ্যা হবে। 11কে 11 এবং 1 দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়, তাই 11 একটি মৌলিক সংখ্যা। এরপরে এইভাবেই চলতে থাকবে মৌলিক সংখ্যার লিস্ট। কিন্তু এখানে যদি আপনারা লক্ষ্য করেন, 3 থেকে শুরু করে যে কটি মৌলিক সংখ্যা এখানে লেখা হয়েছে, এমনকি এর পরেও আসবে আরো মৌলিক সংখ্যা, যেগুলির মধ্যে কোনো সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা হবে না, কেবলমাত্র 2 এদের মধ্যে, মৌলিক সংখ্যার লিস্টের মধ্যে কেবলমাত্র 2 হচ্ছে একটি জোড় সংখ্যা। কারণ 2কে 2 দিয়ে ভাগ করা যায়। জোড় সংখ্যা মানে কাদের বলে আমরা কি জানতাম? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় জোড় সংখ্যা। 2টেও 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 2 একটি ইভেন নাম্বার। কিন্তু 2 বাদ দিয়ে আর এমন কোনো মৌলিক সংখ্যা নেই যেগুলি 2 দিয়ে ভাগ করা যাবে অথবা যেগুলি জোড় সংখ্যা হবে। তার কারণ কি? কারণ আমরা কি জানলাম, যে সমস্ত সংখ্যাকে কেবলমাত্র দুটো সংখ্যাই ডিভাইড করবে, তার বেশি সংখ্যা ডিভাইড করবে না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ অথবা সংখ্যাটিকে ওই সংখ্যাটি নিজে এবং 1 দিয়ে ভাগ করা যাবে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাই এরপরে এমন কোনো সংখ্যা আসবে না যেটা 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 2 এর বেশি ডিভাইজার হয়ে যাবে, সুতরাং সেটার মৌলিক সংখ্যা থাকবে না। তাই এই মৌলিক সংখ্যার শ্রেণীতে 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা নেই। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কাকে বলে এটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। মৌলিক সংখ্যার ঠিক উল্টোটা হবে যৌগিক সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে 2 এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে ওই সংখ্যাটা এবং 1 বাদ দিয়েও আরো অন্য নাম্বার ভাগ করবে যে সমস্ত সংখ্যাকে, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন এখানে আমরা দেখেছিলাম কি 4কে কি হয়, 4 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায় এবং 1 দিয়েও ভাগ করা যায়, সুতরাং 4 একটি যৌগিক সংখ্যা। এরপর বাদ গেছিল এখান থেকে 6, 3 দিয়ে ভাগ করা যায় 6কে তো 6 দিয়ে ভাগ করা যায়, 6কে 2 দিয়েও ভাগ করা যায়, এমনকি 6কে 1 দিয়েও ভাগ করা যায়, সুতরাং 6 একটি যৌগিক সংখ্যা। 8ও একটি যৌগিক সংখ্যা হবে, কারণ 8কে 8 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। তো এইভাবে চলতে থাকবে যৌগিক সংখ্যার লিস্ট, মানে যাদের 2 এর বেশি ডিভাইজার আছে তারাই যৌগিক সংখ্যা। সুতরাং এখানে যৌগিক সংখ্যায় অনেকই জোড় সংখ্যা থাকতে পারে, তবে এমন কেসও হতে পারে যেখানে কোনো যৌগিক সংখ্যা যেটা জোড় সংখ্যা নয়। কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র একটি জোড় সংখ্যা আছে, যেটি হচ্ছে শুধু 2 বাদ দিয়ে আর কোনো মৌলিক সংখ্যা নেই যেটা জোড় সংখ্যা। তো এখানে লক্ষ্য করে দেখতে পারেন মোটামুটি সবই কিন্তু যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যার মধ্যে চলে এসেছে, কিন্তু একটা নাম্বার আসেনি। সেটা কি? সেটা হচ্ছে 1। কারণ 1 দিয়ে ভাগ যায়, আবার নিজেকে ভাগ করে, কিন্তু সেটা হলেও কি হচ্ছে, 1-এর একটাই ডিভাইজার থাকছে, 1-এর দুটো ডিভাইজার হচ্ছে না, সুতরাং এ মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না। যেহেতু এ 2 এর বেশি সংখ্যা দিয়েও ভাগ যায় না, তাই এটা যৌগিক সংখ্যার মধ্যেও পড়বে না, তাই 1 মৌলিক সংখ্যাও না, 1 যৌগিক সংখ্যাও না।
এখন আমরা যেটা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, কারণ এই কনসেপ্টের মাধ্যমেই কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কিনা সেটা আমরা ইজিলি যাচাই করে দেখতে পারবো। যেমন ধরুন কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে এককের ঘরে কত আছে। ধরুন এখানে একটা সংখ্যা দিলাম 24, এককের ঘরে আছে 4 আর দশকের ঘরে আছে 2। যদি এই এককের ঘরের সংখ্যাটি, এককের ঘরের অঙ্কটি মানে একদম ডান দিকের অঙ্কটি যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিও 2 দিয়ে ভাগ করা যাবে। এখানে এককের ঘরে অঙ্ক কত আছে? 4। 4 তো 2 দিয়ে ভাগ যায়, তার মানে 24ও 2 দিয়ে ভাগ যাওয়ার কথা। তাহলে দেখা যাক যাচ্ছে কিনা। 2 একে 2, 4 নামবে, 2 দিয়ে 4, অর্থাৎ 24 2 দিয়ে ভাগ যাচ্ছে। একটু বড় সংখ্যা ট্রাই করে দেখা যাক। 123 নিলাম। বলেছিলাম কি যে শেষের সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে শেষে তো 3 আছে, 3 2 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা পুরোটা 2 দিয়ে ভাগ যাওয়ার কথা না। সেটা ট্রাই করে দেখা যাক। প্রথমে 6 দিয়ে 12 যাচ্ছে, তারপর 3টা নেমে গেল। তো 2 এর নামটায় মানে 2 এর টেবিলে 3 আসছে না। 2 একে 2 হয়, 2 2 4 হয়, 2 একে 2, এখানে ভাগশেষ 1 পড়ে থাকবে, সুতরাং এটা 2 দিয়ে ভাগ যাবে না, যেহেতু শেষের সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাচ্ছে না। এরপর আমরা জানবো কি 3 দিয়ে ভাগ হওয়ার শর্ত। 3 দিয়ে ভাগ হওয়ার শর্ত হচ্ছে, ধরুন কোনো একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি র্যান্ডম, 123। তো এই সংখ্যার প্রতিটি অঙ্ককে একসাথে যোগ করে দেবো। এখানে কত আছে? 123, মানে 1 2 3। তো 1 2 3কে যোগ করে দেবো। 1 2 3কে যোগ করলে কত হয়? 1 + 2 + 3 যোগ করলে কত হয়? 6। এইবার দেখবো এই যে যোগফলটা আসলো, সেই যোগফলটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যোগফল কত হয়? 6। তো 6 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বলে দেবো যে এই যে সংখ্যাটা দেওয়া ছিল আমাদেরকে, সেই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। সেটা দেখে নেওয়া যাক যাচ্ছে কিনা। 3 4 12, এখানে 3 নামবে, 3 একে 3। তো এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। আরো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। র্যান্ডম কোনো একটা নাম্বার নিচ্ছি, 257। এখানে 3টি সংখ্যাকে যোগ করে দেখি কত হচ্ছে। 2 5 7, 2 আর 5-এ কত হয়? 7, 7 আর 7-এ 14। তাই এটা দেখা যাক 3 দিয়ে ভাগ করে ভাগ যাচ্ছে কিনা। সাধারণত যোগফল তো 14 আসছে, তো 2 + 5 + 7 করলে 14 আসছে। 14 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাওয়ার কথা না শর্ত অনুযায়ী। তাহলে করে দেখা যাক যাচ্ছে কিনা। 3 আসে 24, হাতে 1, 7, 17, 3 5 15। অর্থাৎ এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে বোঝা গেল কি 3 দিয়ে ভাগ হওয়ার শর্ত, প্রতিটি সংখ্যাটির প্রতিটি ডিজিটকে যোগ করলে যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। এখান থেকে একটা কোশ্চেনও আসতে পারে, আর এরকম কোশ্চেন আসেও এক্সামে। ধরুন কোশ্চেনটা এরকম টাইপের দিল যে 1 0 এখানে স্টার দিয়ে দিল, আর এখানে 4। এখানে ধরুন বলে দিল যদি এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই ফাঁকা অংশে কি হবে, ফাঁকা ঘরে কি হবে। আমরা কি জানি? ধরুন এই ফাঁকা ঘরে x আছে, ধরুন ফাঁকা ঘরে x আছে, ঠিক আছে। আমরা কি জানি 3 দিয়ে ভাগ হবে তখনই যদি সংখ্যাগুলোর প্রতিটি ডিজিট 3 দিয়ে ভাগ যায়। এখানে দেখা যাক 1
প্লাস 0 প্লাস এক্স প্লাস 4, এটা কত হতে হবে? এবার আমরা 4 দিয়ে ডিভিজিবল হওয়ার শর্ত দেখে নেব। কোন নাম্বারের শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো নাম্বারটিও 4 দিয়ে ভাগ যাবে। ধরুন 1024, এর শেষের যে দুটো ডিজিট রয়েছে সেটা 4 দিয়ে ভাগ যায়, 24 4 দিয়ে ভাগ যায়, তাই 1024ও 4 দিয়ে ভাগ যাওয়ার কথা। সেটা করে দেখে নেওয়া যাক। 4 দিয়ে 8, কত আসছে 2, আর একটা 2 নামাবো, 4 5 20, 2 4 নামাবো, 4 6 24। তো 1024 4 দিয়ে ভাগ যাচ্ছে। এখানে কত এসেছে? 256। 256 কি 4 দিয়ে ভাগ যাবে সেটাও দেখে নেওয়া যাক। 256, এখানে 56 4 দিয়ে ভাগ করা যায়, 4 14 56 হয়, তাহলে 256 4 দিয়ে ভাগ যাবার কথা। সেটা আপনারা ট্রাই করে দেখবেন। আমি আরো একটা অন্য এক্সাম্পল দেখাচ্ছি যেটা 4 দিয়ে ভাগ যাবে না। ধরুন 200, আচ্ছা একটু বড় সংখ্যা দেখি, 2225, 2225, আচ্ছা 2025 কে দেখা যায়। 2025 কি 4 দিয়ে ভাগ যাবে? শেষে কত আছে? 25। 25 4 দিয়ে ভাগ যায় না, তাই পুরো সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবার কথা না। তাও দেখে নেওয়া যাক যাচ্ছে কিনা। 4 পাশে 20, এটা তো গেল। 2, দুটো সংখ্যাকে একসাথে নামাতে হবে, তাই আমরা এখানে একটা 0 দেব। দুটো সংখ্যাকে একসাথে নামাতে হলে একটা 0 দিতে হয়, এখানে আমরা সেই 0টা দেব। 5কে নামিয়ে দিলাম। এবার দেখা যাক 4-এর নামটা পড়ে 25 আসছে কিনা। 4 6 24 হয়, 4 7 28 হয়ে যায়, তাহলে 4 6 24 যেতে হবে আমাদেরকে এখানে। কিন্তু এখানে তো ভাগশেষ 1 চলে আসলো, এটা আর 4 দিয়ে ভাগ যাবে না, তাই 2025ও 4 দিয়ে ভাগ যাবে না। এরপর আমরা 5 দিয়ে ভাগ হওয়ার শর্ত দেখে নেব। এটার জন্য আমাদের বিশেষ কিছু করতে হবে না। কোনো সংখ্যার শেষে যদি 0 0 এবং 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। এর আগে যে এক্সাম্পল নিলাম 2025, সেটাই দেখা যাক। 2025 এর শেষে কত রয়েছে? 5 রয়েছে, তাই 2025 5 দিয়ে ভাগ যাবার কথা। 5 দিয়ে ভাগ করলে কি হবে? 4 5 20, 2 নামালাম, এর থেকে এটা ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে 5টাও নামাতে হবে। সেই কারণে এখানে একটা 0 দিতে হবে আমাদেরকে। এখানে 5 বসিয়ে দিলাম, 5 5 25 হয়, এখানে 5 5 25, এটা ভাগ মিলে গেল। এবার যদি শেষে 0 থাকে সেটাও একটা ট্রাই করে দেখা যাক। কোনো সংখ্যার যার শেষে 0 রয়েছে, 256, এর পরে একটা 0 লাগিয়ে দিলাম। এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখা যাক। 5, প্রথমে 5 5 25 যাবে, 6 নামলো, 5 1 5, হাতে হলো 1, এখানে 0 আছে, 0টা নামিয়ে দিলাম, 5 2 10। তো এই ছিল 5 দিয়ে ভাগ হবার রুল। এরপর আমরা 6 দিয়ে ভাগ হবার শর্ত দেখে নেব। এনি নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3 and 2 also, that will be also divisible by 6. ওকে, 6 দিয়ে ডিভিজিবল হওয়ার শর্ত হচ্ছে কোনো নাম্বারকে 3 এবং 2 দিয়ে ডিভিজিবল হতে হবে। টু অ্যান্ড থ্রি, এরকম একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। কোনো নাম্বার আছে যেটা 2 এবং 3 দুটো দিয়ে ভাগ যায়। কত নেওয়া যায়? 513। আচ্ছা 513 তো 2 আর 3 দুটোতে ভাগ যায় না।
আচ্ছা, এটা কি 3 দিয়ে ভাগ যাবে? 4 আর 1 5, 5 আর 1 4, 9, 9 3 দিয়ে ভাগ যায়, তাই পুরো নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবার কথা। এটা 2 দিয়ে ভাগ যাবে, শেষে যেহেতু 4 আছে, 4 2 দিয়ে ভাগ যায়, এই পুরো সংখ্যাটা 2 দিয়েও ভাগ যাবে। তাহলে এটা 2 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে সেটা 6 দিয়েও ভাগ যাবার কথা। দেখা যাক 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 6 6 36, 5 4 6 9 54, এটা 6 দিয়ে ভাগ গেল। এর আগে যে এক্সাম্পলটি নিয়েছিলাম 513, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, কারণ 5 আর 1 6, 6 আর 3 9, কিন্তু এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, যেহেতু শেষের সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে তো 6 দিয়েও ভাগ যাবার কথা না। ট্রাই করে দেখা যাক যাচ্ছে কিনা। 6 48, 48, 3 3, 5 6 30, ভাগশেষ আসলো 3। তো এটা 6 দিয়ে ভাগ যাচ্ছে না। তো এটা ছিল 6 দিয়ে ভাগ হওয়ার রুল। এরপর আমরা দেখে নেব কোনো একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কিনা, সেটা কি করে আমরা বুঝবো। এটা একটু ট্রিকি আছে। কোনো সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, সংখ্যাটির একদম শেষের ডিজিটটাকে নিতে হবে, সেটাকে ডবল করতে হবে। ডবল করার পর বাকি যে ডিজিট সংখ্যাটা থাকবে সেই ডিজিটগুলো থেকে সেটাকে মাইনাস করতে হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরুন 257, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নি। তো তার জন্য কি করতে হবে বললাম, শেষের ডিজিটটাকে নিতে হবে একদম। শেষে কত আছে? 7 আছে। এটাকে ডবল করতে হবে। 7 এর ডবল কত হয়? 14। সেটা বাকি যে সংখ্যাটা রয়েছে সেখান থেকে সেটাকে মাইনাস করতে হবে, মানে 25 থেকে 14 মাইনাস করতে হবে। 25 থেকে 14 মাইনাস করলে কত হয়? 11। 11 কি 7 দিয়ে ভাগ যায়? 11 7 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এই সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, এই যে বিয়োগফল যেটা আসবে সেটা হয় 7 দিয়ে ভাগ যেতে হবে, অথবা সেটা 0 আসলেও সেটা 7 দিয়ে ভাগ যাবে। কিন্তু এখানে তো 11 আসছে, 11 7 দিয়ে ভাগ যায় না, তাই এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে না। আরো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। যদি এটা 357 হতো কি হতো? 357 যদি হতো এটা, তাহলে 7 এর সাথে 2 গুণ করলে 14, 35 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 35 থেকে 14 বিয়োগ করলে 21। 21 তো 7 দিয়ে ভাগ যায়, এটা তো 7 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটিও 7 দিয়ে ভাগ যাবার কথা। সেটা দেখে নিই কি হচ্ছে। 5 7 35, 7 1, 7 1 7। আরো একটা এক্সাম্পল দেখা যাক। ধরুন 147, এখানেও যদি 7কে আমরা 2 দিয়ে গুণ করি 14 হচ্ছে। এই 14 থেকে 14 মাইনাস করি যদি আমরা, 14 মাইনাস 14 0 হবে। বলেছিলাম কি বিয়োগফল যদি 0 চলে আসে তাও সেটা 7 দিয়ে ভাগ যাবে। তো এটা 0 আসে, তাহলে এটা 7 দিয়ে ভাগ যাবার কথা। দেখা যাক যাচ্ছে কিনা। 7 2 14, 7 নামবে 1। একটা বড় নাম্বার নিয়ে দেখা যাক কি হয়। ধরুন 1575। আমাদের কি করতে হবে? লাস্টের ডিজিটটাকে ডবল করতে হবে, মানে 10। সেটাকে বাকি যে নাম্বারটা রয়েছে সেখান থেকে আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে 157 মাইনাস 10 যদি আমরা করি কত পাবো? 147। এটা আমরা দেখেছি ডিভিজিবল হয় 7 দিয়ে, কিন্তু এটা যেহেতু বড় সংখ্যা, ধরুন এরকমই একটা বড় সংখ্যা আবার চলে এলো, তখন আমরা সেম প্রসেস আরো একবার রিপিট করতে পারি, যে এটা 7 দিয়ে ডিভিজিবল কিনা সেটা দেখার জন্য। আবার এখানে কত আছে? 7 আছে, 7 এর ডবল হয় 14, 7 গুণ 2 করবো 14, 14 থেকে বাকি যে নাম্বারটা আছে সেটা মাইনাস করে দেবো। তাহলে কত আসলো? 0। তো 0 আসলে ডিভিজিবল বাই 7। এটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয়
তাহলে এটিও 7 দিয়ে ডিভিজিবল। 1575 তাহলে 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। করে দেখা যাক 1575 7 দিয়ে ডিভাইড করলে কত হয়। 7 2 14, 35 আসছে, 5 7 35। এরপরে 8 দিয়ে ডিভিজিবল হওয়ার রুল কি? কোন একটা সংখ্যা 2 দিয়ে ডিভিজিবল হওয়ার রুল কি দেখলাম আমরা? শেষের সংখ্যা যেটা আছে, শেষের ডিজিট যেটা আছে সেটা 2 দিয়ে ভাগ গেলেই হবে। আর 4 দিয়ে ডিভাইড করার সত্ত্বে কি দেখলাম? লাস্টের দুটো ডিজিট মানে একক আর দশকের ঘরের ডিজিট দুটো একসাথে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। কিন্তু 8 দিয়ে ভাগ হওয়ার শর্ত হচ্ছে যদি লাস্টের 3টে ডিজিট একসাথে 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। মানে একক, দশক এবং শতকের অঙ্কগুলি যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে। ধরুন 2024, এর লাস্টের ডিজিট গুলো কত আছে? 24, 024, 024, এটা তো 8 দিয়ে ভাগ যায়, 8 3 24 হয়, তাহলে পুরোটা 8 দিয়ে ভাগ যাবার কথা। তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখে নি। 3 আসছে 24, তো এই ছিল 2024, 8 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে। তো এটা ছিল 8 দিয়ে ভাগ হবার শর্ত। এরপর আসছে কি 9 দিয়ে ভাগ হবে কি না সেটা কিভাবে আমরা বুঝবো। 9 দিয়ে ভাগ হবার রুলটাও সিম্পল। 3 দিয়ে ভাগ হওয়ার যেটা রুল ছিল 9 দিয়ে ভাগ হওয়ার রুলসও সেম। 3 দিয়ে ভাগ হওয়ার রুল কি ছিল? প্রতিটি সংখ্যার যোগ, প্রতিটি ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ক্ষেত্রেও সেমই, প্রতিটি সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, প্রতিটি অঙ্কের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখা যাক একটা এক্সাম্পল নিয়ে কি হয়। ধরুন 981, 981 এটা কি 9 দিয়ে ভাগ যাবে? 8 আর 9 কত হয়? 17, 17 আর 1 কত হয়? 17 আর 1 কত হয়? 18। তো 18 তো 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে 18 হয়, তাহলে এটা পুরোটা 9 দিয়ে ভাগ যাবার কথা। এটা দেখে বোঝা যাচ্ছে 9 দিয়ে ভাগ যাবে। আর 9 1 9, 81, এখানে 0 বসবে যেহেতু দুটো সংখ্যা একসাথে নামালাম, তাই 9 9 81। তো এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। তো এরকম ভাবে আরো অনেক নাম্বার আসবে যেগুলো হয়তো যাদের যোগফল, যাদের অঙ্কগুলো যোগফল 9 এর মাল্টিপল আসবে বা 9 দিয়ে ডিভাইড করা যাবে তাদের অঙ্কগুলির যোগফলকে, তাহলে সেই সমস্ত অঙ্কগুলি 9 দিয়ে ভাগ করা যাবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে 10 দিয়ে কোনো সংখ্যাকে কিভাবে ভাগ করব। 10 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা সব থেকে ইজি একটা মেথড। কোনো সংখ্যার, যে কোনো সংখ্যা শেষে যদি 0 থাকে, অ্যাটলিস্ট একটা যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবেই। মানে কোনো সংখ্যার শেষে অ্যাটলিস্ট যদি একটা 0 থাকে, মানে এককের ঘরে যদি অ্যাটলিস্ট 0 থাকে তাহলেও সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবে। যেমন ধরুন 990, আরো বড় নাম্বার নিচ্ছি 99998785 শেষে তো 0 আছে, তাহলে এই পুরো সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবে। মানে 10 দিয়ে ভাগ যেতে গেলে কোনো একটা সংখ্যাকে শেষে 0 থাকতেই হবে একটা, অ্যাটলিস্ট। আর বেশি থাকলেও অসুবিধা নেই, কিন্তু একটা 0 থাকতেই হবে। তো এটা ছিল 10 দিয়ে ভাগ হবার শর্ত। এরপর যেটা জানবো আমরা সেটা হচ্ছে 11 দিয়ে কোনো সংখ্যা ভাগ হবে কিনা সেটা কি করে বুঝবো। আর এখান থেকে অনেক অঙ্কও আছে পরীক্ষায়, এটা একটু ট্রিকি আছে। ধরুন আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি এখানে 1111, 11,11,000, সরি 1,11,111। তো এটা 11 দিয়ে ভাগ যাবে কিনা সেটা কিভাবে দেখবো। আমরা রাইট সাইড থেকে শুরু করব।
অড প্লেসের ডিজিটগুলোর সাম আর ইভেন সরি 1 2 3 4 ইভেন প্লেসের ডিজিটগুলোর সাম আর অড প্লেসের ডিজিটগুলোর সাম যদি করি, তাদের বিয়োগফল যদি 0 অথবা 11 মাল্টিপল আসে, মানে তাদের বিয়োগফল যেটা আসবে সেটা যদি 0 আসে অথবা সেই বিয়োগফলটিকে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকেও 11 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে দেখা যাক অড প্লেসের ডিজিটগুলোকে সাম করি প্রথমে ডান দিক থেকে, বা এইভাবেও করতে পারেন। ডান দিক থেকে শুরু করবেন, ভালো করে ওয়ানগুলো লিখে আগে শুরু করলেন। এখান থেকে এখানে 1 1 + 1 কত 2, তার সাথে 1 যোগ করলে কত হয় 3। আর এখানে ইভেন প্লেসের ডিজিটগুলোর সাম 1 + 1 2, 2 + 1 3, 3 - 3 কত হয় 0। তাহলে পুরো সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবার কথা। তাহলে পুরো সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবার কথা। দেখা যাক যাচ্ছে কিনা। কত ছিল নাম্বারটি? 1 লক্ষ 1 লক্ষ, এই যে এটা ছিল সংখ্যা। তো এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখা যাক। আমরা নিয়ম অনুসারে দেখলাম এটা 11 দিয়ে ভাগ যাবার কথা। তবে একবার ভেরিফাই করে দেখে নিই। 11 11 নেমে এলো, 11 এটা হলো, আবার 11 নামবে। 11 দিয়ে ভাগ করলে 111 আসছে। এটা ছিল আর কত, ধরুন 121 1 to 1। এটাও সেম, রাইট হ্যান্ড সাইড থেকে দেখবো আমরা। এটা হচ্ছে অড প্লেস। তো রাইট হ্যান্ড সাইড থেকে আমরা একটা করে জাম্প করে করে সাম করতে থাকবো, তারপর ঠিক তার আগের থেকে ঠিক আবার একটা করে জাম্প করে সাম করতে থাকবো। তো এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে একটা জাম্প করে 1 পেলাম, এই দুটো সাম করলে 2 হচ্ছে, কিন্তু তারপরে শুধু 2 আছে। 2 এর এদিকে আর একটা ডিজিট ছেড়ে আর কোনো নাম্বার নেই, তাই এখানে 2 - 2 করে দেবো। সেটা কত আসবে 0। তাই এটা 11 দিয়ে ভাগ যাবার কথা। আমরা জানি 11 × 11 121 হয়, তাই এটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। আরো কোনো সংখ্যা নেওয়া যাক। 1321। এটাও দেখা যাক কি হচ্ছে। এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করে আসছে 4, আর এই দুটো যোগ করে আসছে 3। 4 - 3 1। তো এটা 1 তো 11 দিয়ে ভাগ যায় না। যদি 0 আসতো তাও মানতাম যে হ্যাঁ 11 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে 1 আসছে, 1 তো 11 দিয়ে ভাগ যায় না, তাই এটা 11 দিয়ে ভাগ যাবার কথা না। তাও দেখে নেওয়া যাক যাচ্ছে কিনা। এখানে 1 ভাগশেষ চলে আসছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর নাম্বার কি সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তাই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে এরকম টাইপের আরো অনেক কনসেপ্ট খুব শীঘ্রই আপলোড হতে চলেছে। তাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।